আর পঙ্কজ মণ্ডল, এখন তিনি কলকাতার নিবাসী, দমদম থাকেন, কিন্তু পঙ্কজদার নাম বললেই, নাম মনে করলেই আমার মনে পড়ে যায় শিমুলপুর, সুন্দর নামটা শিমুলপুর। ঠাকুরনগর নামটা তো সুন্দরই, কিন্তু শিমুলপুর, পঙ্কজদা যে গ্রামে থাকতেন সে অসাধারণ সেই গ্রাম, পঙ্কজদার বাড়ি, বাড়ি থেকে একটু উঁচুতে কালো পিচের রাস্তা, ঠাকুরনগর স্টেশন অব্দি চলে আসছে সেই রাস্তা, এবং কতবার সেই রাস্তায় গিয়েছি, পঙ্কজদার বাড়ি গিয়েছি, বিনয় মজুমদারের বাড়িতে গিয়েছি, ঠাকুরনগর স্টেশনে বসে আড্ডা মেরেছি। পঙ্কজদার কর্মস্থল কিছুদিন ছিল গোবরডাঙ্গা স্টেট ব্যাংকের ব্রাঞ্চে, গোবরডাঙ্গার স্টেশন প্ল্যাটফর্মে আড্ডা মেরেছি, গল্প করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওভারব্রিজে। সেই সব কিছু কয়েকদিন ধরে সময়ের এই আয়োজনের সঙ্গে সঙ্গ দিতে দিতে বারবার করে মনে পড়ছিল। বলা তো দুরকম হয়, একরকম বলা তাৎক্ষণিক, কিছু পড়ে কিছু বলা, আরেক ধরনের বলা লিখে টিকে আনা। আমি ওই কিছুটা লেখা, কিছুটা আমার আবেগ থেকে যেটুকু উৎসারিত হবে তাই দিয়ে আজকের এই সভায় আমার যে প্রিয় দাদা পঙ্কজদা, তার সম্পর্কে দু চার কথা বলব। শান্তনুদা একটা খুব মনের মতো কথা বলেছিলেন, তখন আমরা আড্ডা মারছিলাম, যে সবাই যদি এসে পড়েন তাহলে একটা হই হট্টগোল হয়, এবং কে আগে চলে যাবে কবিতা পাঠ করে তার একটা প্রতিযোগিতা চলে, তার থেকে কিছু কম মানুষ থাকা ভালো। মনে মনে আমি ভাবছিলাম একদম ঠিক বলছিলেন, কারণ এই যে একটা খুব সুন্দর ঘরোয়া পরিবেশ তৈরি হয়েছে, এই ঘরোয়া পরিবেশে যথোচিত শ্রদ্ধা, শুভেচ্ছা, সম্মাননা আমরা নিবেদন করতে পারছি আমাদের প্রকৃত কবিকে এবং আমাদের প্রকৃত একজন কাছের মানুষকে। আমি যা লিখে নিয়ে এসেছি তা খানিকটা এরকম, ব্যাংকের জাবেদা খাতায় হিসেব নিকেশ করতে করতেই কোনো নবীন কবির কবিতা পাঠ করে উচ্ছ্বসিত হয়ে তাকে চিঠি লিখতে শুরু করতেন পঙ্কজ মণ্ডল। নিজের পক্ষপুটে আশ্রয় দিতে কোনো দ্বিধা ছিল না নীলাক্ষর পত্রিকার সম্পাদকের। গত শতকের ৯-এর দশকে সেই পত্রিকায় শিবনারায়ণ রায় থেকে অনির্বাণ দাস, সোমা মুখোপাধ্যায় টিনা লিখেছেন। আমি আজকের ভাষায় মনে করি প্রাজ্ঞ মনস্বিতার পাশাপাশি নবীনের আবেগ আখর, এই ছিল নীলাক্ষরের পরিচয়। পত্রিকা সম্পাদনার পাশাপাশি পঙ্কজ একাধিক কাব্যগ্রন্থেরও প্রণেতা। রৌদ্র দেবতা, অসম্পৃক্ত অনুভব, কমা, চাঁদে আঁকো যুদ্ধ বইগুলি সচেতন পাঠকের মনোযোগ পেয়েছে। বিনয় মজুমদারকে নিয়ে তার গদ্যগ্রন্থ বিনয় চর্চার ব্যতিক্রমী প্রচেষ্টা। এবারে তাকে সম্মান জানানোর জন্য সোমা মুখোপাধ্যায় বাবলি এবং তার বিসর্গ পত্রিকা যেভাবে এগিয়ে এলো, এটা খুব প্রয়োজন ছিল, খুব দরকার ছিল। একটা কথা আপনারা হয়তো স্বীকার করবেন যে গত কয়েকদিন আমাদের সংবাদপত্রগুলিতে আমরা রাজনীতিবিদদের কে আসল, কে নকল, কে মূল, কে শাখা প্রশাখা, এইসবের চর্চা থেকে বেরিয়ে এসে এবং খেলা, বিশ্বকাপ, ক্রিকেট ইত্যাদি থেকে বেরিয়ে এসে খবরের কাগজের ফ্রন্ট পেজে একজন কবিকে দেখছি। সেই কবিকে আপনি পছন্দ করতে পারেন, না করতে পারেন, তার পক্ষে আপনার মতামত থাকতে পারে, তার বিপক্ষে আপনার মতামত থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আমরা তো সবাই কিছু তো কাজ করি যে কাজে কারো ভালো লাগে, কারো মন্দ লাগে, কিন্তু এটা মানতেই হবে বহুদিন বাদে বাংলা সংবাদপত্রে একজন কবির ছবি উঠে এলো। যে কোনো কারণেই হোক, একজন কবিকে নিয়ে সরকার কি ভাবছে, কি করছে, তার কথা একদম প্রথম পাতায় উঠে আসা, এটা যেন আমাদের বাংলা কবিতার কোনো একটা জয়। সেই জয়কে আপনি কিভাবে বরণ করবেন, কিভাবে স্মরণ করবেন,
সেটা অন্য কথা। কিন্তু এই যে আমরা যারা এখানে কবিতার জন্য সব কাজ ফেলে রেখে এসে এখানে আমরা প্রত্যেকে গৃহস্থ। আজকে রোববার, আমাদের প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু কাজ থাকে, প্রত্যেকের পরিবারে যে কাছের মানুষটা আমাদের কাছে কিছু না কিছু তার চাহিদা থাকে, যে আজকে রোববার আমি তার কাছ থেকে এটা চাই ওটা চাই, ছুটির দিন। কিন্তু সেই সমস্ত কিছুকে ফেলে রেখে আপনারা যারা শুধু এই কবিতার জন্য ছুটে এসেছেন, পঙ্কজদার সংবর্ধনার জন্য ছুটে এসেছেন, তাদের জন্য তো সত্যি সত্যি করতালি দেওয়া উচিত। এখানে যারা রয়েছেন প্রত্যেকের জন্য একটা করতালি দেওয়া উচিত, কারণ বাংলা কবিতা এইভাবেই একটু একটু করে পুঞ্জীভূত হতে 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 একটা সময় আজকে যে জায়গায় পৌঁছেছে সেখানে পৌঁছায়। আর পাশাপাশি পঙ্কজদার কথা সোমা আবেগী স্বরে বারবার করে বলছে। ওর সঙ্গে পঙ্কজদার যবে আলাপ, তার বোধহয় 2.5-3 বছর আগে পঙ্কজদার সাথে আমার প্রথম আলাপ, সেটা 1996 সাল। এই কথাটাও ভাবছিলাম যে সেই 1996 সাল থেকে 2026 ঠিক 30 বছর হলো পঙ্কজদার সঙ্গে আমার পরিচয়। এখন পঙ্কজদা 60, তখন পঙ্কজদা ছিলেন 30 ঊর্ধ্ব একজন কবি, তরুণ কবি। নীলাক্ষর পত্রিকা সম্পাদনা করছেন, চাকরিস্থলে চাকরি করছেন এবং সংসার সদ্য পেতেছেন। তার যে একমাত্র পুত্র, তার সন্তান, সে তখন একেবারে ছোট্ট শিশু, তার গাল টিপে দিয়েছি, তাকে আদর করেছি। সেই সব দিনগুলোর কথা মনে পড়ছে। আর সেই মনে পড়তে পড়তেই আজকে সভার জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পঙ্কজদার লেখা অনেক অনেক পোস্টকার্ড। অনেকগুলো আনিনি ইচ্ছে করে, সেগুলোতে ব্যক্তিগত কথাবার্তা রয়েছে। পঙ্কজদা এই পোস্টকার্ড গুলো আমাকে লিখেছিলেন। আমাদের মধ্যে যে কথাবার্তা হতো সেই কথাগুলো আজকে একটু পড়ে শোনাবো এবং এভাবেই আমরা অতীতে চলে যাব। পঙ্কজদার একটা দোষ ছিল, পঙ্কজদা তখন জানতো না যে 30 বছর পরে এই চিঠিগুলো কোথাও একটা পড়া হবে। তাই আমার কালঘাম ছুটে গেছে কোনটা 1 নম্বর চিঠি কোনটা 2 নম্বর চিঠি এই হিসেব করব। আর আমাদের পোস্ট অফিস সিস্টেমে চিরকালই ওই যে স্ট্যাম্পটা মারা হয়, যে রবার স্ট্যাম্পটা মারা হয়, সেটাতে কালি কম থাকে, যার ফলে সাল তারিখটা বোঝা যায় না। তবুও আমি মোটামুটি একটা মানে একটা কি বলবো, একটা ক্রম পর্যায়ে পড়েছি। সেই ক্রম পর্যায়ে দেখতে পাচ্ছি আমি নিজে মনে করেছি যেটা প্রথম চিঠি সেটা প্রথমে পড়ে শোনাই। পঙ্কজদা লিখছেন, এটা 96 সালে লেখা, একদম সত্য, কারণ পঙ্কজদা নিজে লেখেননি কোনো তারিখ লেখেননি, কিন্তু এখানে রবার স্ট্যাম্পে 96 সালটা বোঝা যাচ্ছে। শুভাশিস, বলো কেমন আছো? শিবরাম চক্রবর্তী ঈশ্বর পৃথিবী ভালোবাসা পড়ার পর তোমার চিন্তা ভাবনা জানাবে। আজ এখন কি বই পড়ছো? নতুন লেখা কেমন হচ্ছে? গল্পটা কোথায় পাঠালে? নতুন বন্ধু কিছু হলো? বুঝতে পারছেন আমার সঙ্গে তার বয়সের ডিফারেন্স কত, পার্থক্য কত? 12-13 বছরের। কিন্তু সেই 12-13 বছরে একজন দাদা তার কবি ভাইকে কিভাবে পথ নির্দেশিকা তৈরি করে দিচ্ছেন। এবং একটা গদ্যের বই পড়েছি, সেই বই পড়ে মতামত জানাতে হবে, এখন কি বই পড়ছি তা জানাতে হবে, নতুন কি লিখছি তা জানতে চাইছেন। আমার একটা গল্প তখন পঙ্কজদার খুব পছন্দ হয়েছিল, আমার বেশ কিছু বন্ধুরও পছন্দ হয়েছিল, সেটা কোথায় পাঠালাম তা জিজ্ঞাসা করছেন। এমনকি নতুন বন্ধু কিছু হলো কিনা তাও জিজ্ঞাসা করছেন। এবং ভাবুন, আমরা কি এই দায় নেই? আমরা কি দায় পালন করি? নিজের কবিতাটা পাঠ করে কতক্ষণে বেরিয়ে যাব। এই তো আমাদের সভা সমিতিগুলোর স্বভাব এখন তো এই জায়গায় পৌঁছেছে। সেখানে 96 সালে তিনি তার থেকে 12-13 বছরের ছোট এক ভাই, বন্ধু, এক নবীন কবিকে তিনি এই কথাগুলো লিখছেন। তারপরে কি লিখছেন? এখন কিন্তু নতুন মানুষের সঙ্গে পরিচয় করার পালা। কতটা অন্যরকম, আর তাদের কাছ থেকে জানবার সময়। আমার লেখা যদি কোনো পত্রিকায় চোখে পড়ে মতামত দিও। কতটা সবিনয়ে বলছেন কথাগুলো।
আমার লেখা যদি কোনো পত্রিকায় চোখে পড়ে, পড়ে মতামত দিও। এটা তো পরে লিখছেন। আর এখন যারা লেখেন, যারা হোয়াটসঅ্যাপ করেন, অমুক জায়গায় আমি লিখেছি, আমার একটা বই বেরিয়েছে, আমার এটা এই বেরিয়েছে, এটা মানে এমন একটা নির্দেশিকা থাকে যেখানে কিনা ওটা কিনতে হবে, ওটা পড়তে হবে। আর তিনি সবিনয়ে জানাচ্ছেন পড়ে মতামত দেওয়ার জন্য। তারপরে কি লিখছেন? রেজাল্টের বেশি দেরি নেই, কোথায় ভর্তি হবে? একসঙ্গে এক কলেজে ভর্তি হবে, একসঙ্গে এক কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করো। এটা আমি আর অনির্বাণ যাতে এক কলেজে ভর্তি হই তাই। পরের পৃষ্ঠাতে উল্টো দিকে, পোস্টকার্ডের উল্টো দিকে পঙ্কজদা যে কথাগুলো লিখছেন, সে কথাগুলো আসলে আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত, এবং আমাদের থেকে যারা নবীন তাদের প্রত্যেককে এই কথাগুলো বলা দরকার। কি বলছেন? কলকাতায় মাঝে মধ্যে যেও মানে আমরা তো তখন ঠাকুরনগর আর অশোকনগর থাকি, সুতরাং কলকাতা আমাদের কাছে দূরের জায়গা। কলকাতায় মাঝে মধ্যে যেও, তবে নিজস্বতা বজায় রেখে। তোমাদের প্রতি আমার আশা অনেক। সরোবর থেকে সুন্দর পদ্ম তোলার জন্য জলে নামতে হবে, তবে পাকে আটকে গেলে ন যজৌ ন তস্থ। ভালোবাসা নিও, অনেক ভালোবাসা দিও। ইতি পঙ্কজদা। এটা প্রথম পোস্টকার্ডটা পড়লাম। পরের পোস্টকার্ডে স্নেহের শুভাশিস। এখানে যে কবিতাগুলো পাঠ করেছিলে আমার ভীষণ ভালো লেগেছে। তোমার কবিতা নির্দিষ্ট পথ খুঁজে পেয়েছে বলে আমার মনে হয়। জানুয়ারি মাসে যে আসর হবে সেদিন তোমার কবিতা নিয়ে যাতে আলোচনা হয় তার চেষ্টা করব। কি অসাধারণ উৎসাহ দিয়েছেন। আজকে এই 2026 সালে 30 বছর পরে এসে আমি কবিতার জগতে একটা আঁচড়ও কাটতে পারিনি। আমার কবিতা ব্যর্থ হয়েছে, সেটা সময়ের তাই চাহিদা ছিল। তাই আমি গল্পও শেষ পর্যন্ত লিখতে পারিনি, সেটাও সময় চায়নি যে আমি গল্প লেখক হিসেবে প্রতিষ্ঠা পাই। হয়তো একটু বড় কাগজে ফিচার লিখি, হয়তো বড় কাগজে আমার কিছু লেখা নিয়মিত প্রকাশিত হয় বলে আমার নামটা হয়তো অনেকের কাছে পৌঁছায় খবরের কাগজে মাধ্যমে। কিন্তু তিনি আমাকে সেদিন যে উৎসাহ দিয়েছেন, ভাবুন তো, তখন অবধি কলেজে ভর্তি হইনি, 12 পরীক্ষা দিয়েছি বা 12 পড়ছি, তখনই আমাকে পঙ্কজ মণ্ডলের মতো একজন সিনিয়র কবি তিনি বলছেন তোমার কবিতা নিয়ে যাতে আলোচনা হয় তার চেষ্টা করব। পত্রিকার বিষয়ে কি চিন্তা করলে? বইমেলায় কি বের করতে পারবে? তখন আমরা একটা পত্রিকা প্রকাশের কথা ভাবছি, সেটা নিয়েও তার আগ্রহ। কলেজ খুলে গেল, ক্লাসের পড়া যেন অবহেলা, খুলে গেলে ক্লাসের পড়া যেন অবহেলা না করে সেদিকে লক্ষ্য রেখো তুমিও তোমার বন্ধুরা। শ্রদ্ধেয় সত্যদাকে বলো, সত্যদা বলতে সত্যগুহ, কবি সত্যগুহ, একালের গদ্য পদ্য আন্দোলনের দলিল যার বিখ্যাত বই সাহিত্য বাগ্রনী। পঙ্কজদাকে আমার মাধ্যমে পঙ্কজদার কিছু গুচ্ছ কবিতা সত্যগুহ বাবু চেয়েছিলেন, তার কথা বলছেন উনি। শ্রদ্ধেয় সত্যদাকে বলো ওর কথা আমার মনে আছে, আমি প্রস্তুতি নিয়েছি, শীঘ্র পাঠিয়ে দেব। ইতি তোমার পঙ্কজদা। তৃতীয় চিঠি পড়ি। শুভাশিস, তোমার যে চিঠি যখন পেয়েছি তখনই সে চিঠির উত্তর দিয়েছি। হয় আমার চিঠি তুমি পাচ্ছ না কোনো কারণে, অথবা তোমার সব চিঠি আমার কাছে আসছে না। তুমিও অনির্বাণ আমার কাছে সমান, কান চোখ বা ডান চোখ ও বাচক যেন। কোনটা অবহেলা? আসলে আমি আর অনির্বাণ ছিলাম অশোকনগরে বাংলা কবিতার গুপি বাঁকা, সুতরাং পঙ্কজদার কাছে দুজনেই দু চোখের মতো। বিরাটি কলেজে ভর্তি হয়েছে শুনে ভালো লাগছে। এবার 3টে কাজ একসঙ্গে আনন্দের সঙ্গে তন্ময়তার সঙ্গে করতে হবে। 1 পড়াশোনা, 2 কবিতা লেখা, 3 পত্রিকা বার করা। এই 3 বছর যা করবে তাই সম্পদ হয়ে থাকবে বাকি জীবনের জন্য। একদিন তুমি অনির্বাণ ও বারাসাতের আবির সিংহ এখানে সারাদিন গল্প করে কাটাবে। তারিখ পরে জানাবো। এখানে মানে পঙ্কজদার বাড়িতে। নীলাক্ষর ছাপা প্রায় শেষ, কলেজের খবরাখবর দেবে, নতুন বন্ধু হলে জানাবে। তখন অবধি সোমাকে পাইনি, তাই তখনও অবধি জানাতে পারিনি। এর কিছুদিন বাদেই আমাদের নাট্যমঞ্চে নায়িকার প্রবেশ ঘটবে এবং পঙ্কজদার কথা অক্ষরে অক্ষরে মেনে নতুন বন্ধু সোমার কথা পঙ্কজদাকে
জানিয়েওছি, এবং পঙ্কজদা আবার তার যে দায়িত্ব সোমার কবিতা প্রকাশ করা সেটাও করে দিচ্ছে। পঙ্কজদার পরের চিঠি 22/9/96 তারিখে আসবে বলে যে চিঠি দিয়েছিলে তা পেলাম গতকাল। এমনি কত দূর এগোলো? এমনি মানে আমরা একটা এমনি নামে একটা পত্রিকা করেছিলাম, সেই পত্রিকার কথা বলা হচ্ছে। এদিকে নির্মলদার চিঠি এলো। নির্মলদা মানে পুরুলিয়ার নির্মল হালদার, নির্মল হালদার, তিনি, তার চিঠির কথা বলা হচ্ছে। নির্মলদা তোমাদের ব্যাপারে কিছু কথা বলেছে চিঠিতে, সাক্ষাতে চিঠিটি দেখাবো, যা সাবধান বাণী বা ভবিষ্যৎবাণীও বটে। নীলাক্ষরের রেজিস্ট্রেশনের ব্যাপারে তোমার সহযোগিতা আশা করি। তোমার গদ্যের হাত কিন্তু ভালো। আমার মনে হয় সুনীল গাঙ্গুলির মতো তুমিও কবিতার সঙ্গে গল্পের দিকে নজর দিও। ভালো থেকো, ইতি পঙ্কজদা। পঙ্কজদাকে সামনাসামনি পেয়েছি, তাই বলি যে সুনীল গাঙ্গুলির মতো কবিতা, গল্প এই দিকে যেতে পারলাম না, কিন্তু তোমার কথা রেখেছি। অন্তত তুমি যে আশাটা করেছিলে, যে তোমার যে মনে হয়েছিল সেই 30 বছর আগে শুভাশিসের মধ্যে সম্ভাবনা আছে, অন্তত অহর্নিশ পত্রিকার মাধ্যমে, অহর্নিশ পত্রিকাটা করতে করতে আর এই 2-4 লাইন লিখতে লিখতে অন্তত তোমার যে স্বপ্ন যেটা ছিল যে শুভাশিস একটা কোথাও নিশ্চয়ই পৌঁছবে, সেই পৌঁছানোটা হয়তো সম্ভব হয়েছে। আমি আরেকটা লট চিঠি এখানে এনেছি। এই চিঠিগুলো হয়তো পড়বো না। এই চিঠিগুলো পঙ্কজদাকে লেখা শিমুলপুরের ঠিকানায় অথবা আমার বাড়ির ঠিকানায়। লিখেছেন কারা? আমি নামগুলো একটু মনে করিয়ে দিই। লিখেছেন হচ্ছে দেবকুমার গঙ্গোপাধ্যায়। এই নামটা মনে পড়ছে আপনাদের কারো? দেবকুমার গঙ্গোপাধ্যায় বেহালায় থাকতেন এবং উনি একটা খুব অসাধারণ পত্রিকা করতেন। দেবকুমার গঙ্গোপাধ্যায় পঙ্কজদাকে চিঠি লিখেছেন। চিঠি লিখেছেন অনিন্দ রায়, অনিন্দ রায় লিখেছেন। চিঠি লিখেছেন সংযম পাল, চিঠি লিখেছেন সংযম পাল। চিরঞ্জীব সুর, এখনো বেলঘরিয়াতেই থাকেন, আলোচনা চক্র। চিরঞ্জীব সুর, সংযম পালের দুটো চিঠি পেয়েছি। আর চিঠি লিখেছেন ওই নীলাঞ্জন সাহা, ইনি থাকেন খাগড়া মুর্শিদাবাদে। আর একটি চিঠি পুরুলিয়া ভাটবাগ থেকে হারাদন বন্দ্যোপাধ্যায়। এরা সবাই পঙ্কজদাকে চিঠি লিখেছেন, কিন্তু চিঠিগুলো পঙ্কজদা ওই পত্রিকাগত কারণে আমাকে দিয়ে দিয়েছিলেন চিঠিগুলো। আমার কাছেই সেই চিঠিগুলো ছিল। আসলে আমার কাছে কয়েক হাজার চিঠি আছে এবং আজকের দিনে প্রতিষ্ঠিত, আজকের দিনে আর নাম মনে পড়বে না, আজকের দিনে তিনি হারিয়ে গেছেন এমন অনেক মানুষ, অনেক লেখক সেকালে লিখতেন। আমার কাছে প্রণব কুমার চট্টোপাধ্যায়ের লেখা চিঠি আছে। কারণ ক্লেদজ কুসুম থেকে যখন ক্লেদজ কুসুমে আমি কবিতা পাঠিয়েছিলাম, সেই প্রণব কুমার চট্টোপাধ্যায় যখন মনোনীত হওয়ার খবর পাঠিয়েছিলেন আমাকে একটা পোস্টকার্ডে, যে আপনার কবিতা পছন্দ হয়েছে, আমাদের সামনের সংখ্যায় ছাপা হবে, আমি যে কি আনন্দ পেয়েছিলাম। আজকে আনন্দবাজার পত্রিকাতে মনোজ বসু নিয়ে আমার একটা লেখা রয়েছে, একটু বড় লেখাটা। আজকে যে আনন্দ হয়েছে, প্রণব কুমার চট্টোপাধ্যায়ের চিঠি পেয়েও ঠিক সেই আনন্দটাই হচ্ছে। বড় পত্রিকা ছোট পত্রিকা বলে কিছু হয় না, আসলে পত্রিকা যখন তার ছাপার অক্ষরে কারো লেখা বেরোয়, যখন তার সম্পাদক যখন সম্মান জানান, যখন চিঠি পাঠান, তখন ওই আনন্দটা একই রকম থাকে। আমি শেষ চিঠি পড়ব, যে চিঠি পড়ে আমার আজকে পঙ্কজদার প্রতি আমার যে দায়িত্ব ছিল শ্রদ্ধা নিবেদনের, সেইটাই আর কি, মানে সেই শ্রদ্ধা নিবেদন শেষ করব। পঙ্কজদা আমাকে একটি চিঠিতে লিখছেন, এই চিঠিটারও ডেট 98 সাল। এখন সম্বোধন পাল্টে গেছে, আর শুভাশিস নেই, শুভ। আমার চিঠি যখন পাবে তখন তোমার পরীক্ষা চলবে। জানি না কোনো বিরক্ত করবে কিনা এই চিঠি। আমার এই যে দীর্ঘ নীরবতা, এই যন্ত্রণা তোমাকেও ছুতে পারবে, আমি বুঝি। কিন্তু নিরুপায় মানুষের কি আর করার থাকে বলতো? কতদিন তোমাদের সঙ্গে গল্প করি না।
আমি সত্যি এক গিরিখাতের পাশে এসে পড়েছি। মাধ্যাকর্ষণের শক্তি না শূন্য মনের শক্তি, কার জয় হবে শেষে? কবিরা তো মনের রাজ্যে সম্রাট, কিন্তু আমার মতো সাধারণ আটপৌরে মানুষের কি আর আছে বলো? পুরনো রোগটা আবার উন্মোচিত হয়েছে। ডাক্তার ও ডাক্তারি পরীক্ষা বলছে ফুসফুসে একটি ক্ষত উদ্ভাসিত হয়েছে, যার ট্রিটমেন্টে নিয়মিত ওষুধ খাচ্ছি আর দুর্বল হয়েছি। নিয়মিত মাথার যন্ত্রণায় বিব্রত থাকছি। ডাক্তারের নির্দেশে মাথারও পরীক্ষা করতে হবে। সব মিলিয়ে ৫,০০০ টাকায় কুলোবে বলে মনে হচ্ছে না। ইতিমধ্যে ৩,০০০ টাকা প্রায় শেষ। পরে তোমাকে আবার চিঠি দিচ্ছি, তোমার খবর দিও। ইতি তোমার পঙ্কজদা। পঙ্কজদার খুব শরীর খারাপ হয়েছিল। সেই শরীর খারাপ নিয়ে আমরা সবাই খুব চিন্তিত হয়েছিলাম। পঙ্কজদার চিঠিতেই বুঝতে পারছেন যে পঙ্কজদাও খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। তার সেই প্রায় তখন ৩৫ বছর বয়স হবে, সেই রোগ সম্ভাবনায়, সেই রোগের আরোগ্য সম্ভাবনা ইত্যাদি সবকিছু নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত পঙ্কজদা সুস্থ হয়েছেন। পঙ্কজদা আরো ৩০টি বসন্ত কাটিয়ে আমাদের মাঝখানে আজকে এই সংবর্ধনা গ্রহণ করছেন। এর থেকে সুন্দর, এর থেকে সফল, এর থেকে অসাধারণ সন্ধ্যা আর কিছু হতে পারে না।